প্রত্যেকটি মানুষের জীবনে কিছু ভালো অভিজ্ঞতা হয়, কিছু খারাপ অভিজ্ঞতাও হয়, কিছু ভালো মানুষের দেখা আমরা পাই। এই কলিযুগেও বেশিরভাগটাই ঠকবাজ বা মিথ্যাচার করে, যাদের মধ্যে প্রচুর নেগেটিভিটি, সেরকম মানুষের সম্মুখীনই আমরা বেশি হই। কিন্তু দেখবে প্রত্যেকের জীবনে একটু আশার আলোর মতন মাঝে মাঝে উঁকি মারে কিছু সুন্দর মুখ। তাদেরকে আমরা কখনোই ভুলে যেতে পারি না বা ইগনোরও করতে পারি না, তাদের কথা না বললেই চলে না। সেরকম কিছু মানুষও আমার জীবনে এসছে, যারা আমাকে ভালোবেসেছে, শ্রদ্ধা করেছে, আমার দুঃখ কষ্ট বুঝেছে, পাশে দাঁড়িয়েছে। তো আমি কিছু ব্লগে তাদের কথাই বলতে চাই। তো আজকেও সেরকম একজনের কথা না বললেই নয়। তার আগে বলে নিই, আমি 2 বছর পর পর রাজস্থান বেড়াতে গেছিলাম। আমার বিয়ের আগে, অনেক আগে, যে বছর আমি মাধ্যমিক পাশ করেছিলাম 1985-এ, সেই বছর রাজস্থান বেড়াতে গেছিলাম। আর দ্বিতীয়ত ঠিক তার পরের বছর 1986। তো 85-86 2 বছর পর পর কেউ রাজস্থান যায় না। একটা কারণ ছিল যে একেবারেই গিয়েই যে পুরো রাজস্থানকে সুন্দরভাবে উপভোগ করা যায়, তার সৌন্দর্য উপলব্ধি করা যায়, তা কিন্তু না। কারণ রাজস্থান একটি ঐতিহাসিক জায়গা। হিস্ট্রিতে আমরা বহু জায়গার কথা পড়েছি। তো সেগুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয়। মানে সেখানে গেলাম 5 দিনের মধ্যে সব কটা জায়গা ঘুরে চলে এলাম, সেরম করলে কিন্তু রাজস্থানকে উপভোগ করা চলবে না। তো সেটাই আমার বাপি ভেবেছিল। তাই জন্য 2 বছর আমরা ভাগ করে ঘুরেছিলাম, যাতে প্রত্যেকটা জায়গা দেখা যায়। এইটি হলো একটি কারণ কেন পরপরই 2 বছর গেলাম। আর একটা কারণ কেন, সেটাই আজকে আমি বলতে বসেছি। তার আগে আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করলাম এবং তাকে প্রণাম জানালাম। এবং তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, আমি রিকোয়েস্ট করছি। এবং যারা যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার হাতটা শক্ত করে ধরো এবং আমাকে অফুরন্ত ভালোবাসা দিও। তো রাজস্থান বেড়াতে গিয়ে প্রথমেই আমরা গেছিলাম জয়পুরে। তো জয়পুরে যাওয়ার পর আমার এখনও মনে আছে 85-এ, তখন আমার বয়স 16+, আমি মাধ্যমিক সবে দিয়েছি, মানে তখনও রেজাল্ট বেরোয়নি। মে মাসে বেড়াতে গেছিলাম, খুব গরম। তো কিন্তু উপায় নেই, কারণ আমারও মাধ্যমিকের সময় ওইটা একটা বড় ছুটি ছিল। আর দ্বিতীয় কথা, আমার মা যেহেতু স্কুল টিচার, গরমের ছুটিটাই মানে বেশি পাওয়া যেত আর কি, প্রায় 28 দিন। তা আমরা একটা হোটেলে উঠেছিলাম, সেই হোটেলটার নাম এখনও মনে আছে, তবে হোটেলটা এখন আছে কিনা জানি না, হোটেল জ্যোতি। তো যাওয়ার পর আমার একটু হ্যাবিট ছিল যে ব্যালকনিতে দাঁড়িয়ে মানে রাস্তা দেখা, বা যেখানে ব্যালকনি অ্যাভেলেবেল ছিল না আমি হয়তো বেরিয়ে গিয়ে যে ক্যাম্পাসটা থাকে সেখানে ঘোরাঘুরি করা, মানে ঘরের মধ্যে বসে থাকাটা আমার পছন্দ ছিল না। আমি একটু চঞ্চল প্রকৃতির ছিলাম। তো দেখলাম যেদিন গেলাম তার পরের দিন সকালবেলা, সেদিনকেও আমরা বেরোবো, আমাদের এক জায়গায় কথা হয়ে গেছে বেড়াতে যাব গাড়ি করে। তো দেখলাম এক ভদ্রলোক, মাঝ বয়সী, 50-52 এরকম বয়স হবে, টাক মাথা, একটু খাটো চেহারা, খুব ফর্সা গায়ের রং। সে এক গাদা ব্যাগ ঝোলা ঝুলি নিয়ে ঢুকলো এবং যে রিসেপশনে গিয়ে কিছু কথা বললো এবং আমাকে বললো, বেটি তুমি কোন ঘরে, তোমার মানে রুম নাম্বার কত? তো আমি বললাম। সে তখন সরাসরি আমার ঘরে গিয়ে বেল বাজিয়ে আমার মা আর বাপিকে বললো সে নাকি ফটোগ্রাফার। সে ওই রাজস্থানী পোশাক পরিয়ে ফটো তোলে, মেয়েদের ছেলেদের উভয়দের পোশাক তার কাছেই আছে, এই করেই তার জীবন চলে। তো বললো, আপনার মেয়েকে বাইরে দেখলাম ঘুরছে, তো আপনি কি ফটো তুলবেন? তখন বাপি বললো, আমরা তো এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, আজকে তো সম্ভব না, আপনি কালকে আসুন।
কালকে তাহলে আপনি 9টা 9:30টায় আসুন, কারণ কালকেই আমাদের আবার ট্রেন আছে। আমরা বোধহয় মনে যতদূর সম্ভবত আমরা উদয়পুরে যাব। তো এখন অতটা মনে নেই। তা কালকেই আমাদের বেলার দিকে ট্রেন, তাহলে আপনাকে কিন্তু 9টার মধ্যেই আসতে হবে। তখন ও বলে হ্যাঁ হ্যাঁ আমি চলে আসবো 9টার মধ্যে, আপনারা রেডি হয়ে থাকবেন, আমি আপনার মেয়ের ড্রেস চেঞ্জ করিয়ে ফটো তুলব। সেই মতন কথা হলো, উনি চলে গেলেন। তো পরের দিন যথাসময় উনি এসে হাজির। তো আমার মনে আছে আমি 4টে ফটো তুলেছিলাম রাজস্থানী ড্রেস পরে, 4 রকমের ড্রেস পরে আমি ফটো তুলেছিলাম। তো তুলে দিয়ে তো উনি বললেন আমি এক্ষুনি মানে ওইটাকে ওয়াশ করিয়ে আপনারা কখন এখান থেকে বেরোবেন। তখন বলে আমাদের তো সন্ধেবেলা 5টা নাগাদ ট্রেন, বাপি বলেছিল আমরা মোটামুটি 3টে নাগাদ বেরিয়ে যাবো, বলে আমি তার মধ্যেই দিয়ে যাব, আপনি হাফ পেমেন্ট করুন, হাফ পেমেন্ট আপনি ফটো পেলে দেবেন। তো সেই মতো উনি চলে গেলেন। আবার ঠিক মানে পাংচুয়াল উনি মোটামুটি 2:30 এসে ফটোগুলো আমাকে দিলেন, মানে আমাদের দিলেন। দেখলাম খুব চমৎকার তার ওনার হাত, আর ফটোগুলো খুব সুন্দর তুলেছেন। তা গিয়ে তা বাপিকে বলল কিছু মনে করবেন না, আপনাদের দেখে খুব ভালো লাগলো, আমার তিনটে ছেলে, কিন্তু আমি তাও বলবো আপনি খুব লাকি। আপনার কটা ছেলে? তখন বাপি বললো আমার ওই একটাই মেয়ে। তখন বললো আপনি খুব লাকি যে আপনি কন্যা সন্তানের পিতা, আর আপনি মাকে দেখিয়ে বললো আপনি কন্যা সন্তানের মা। তো আমার তিনটে ছেলে, আমার খুব শখ ছিল একটি মেয়ে হয়, আমি এত সাজাতে গোজাতে ভালোবাসি, কিন্তু আমার দুর্ভাগ্য আমার তিনটে ছেলে। তখন বাপি বললো সে আর কি করা যাবে। তা বলতে বলতে আমাদের তো যাবার টাইম চলে এলো, অটো চলে এলো, বাপি বলে রেখে দিয়েছিল করে আমরা স্টেশনে যাব। তো ভদ্রলোক যাবার মানে আমরা বেরোবার আগে, গেট থেকে বেরোবার আগে ভদ্রলোক আমাকে এত বড় একটা প্যাকেটে করে ড্রাই ফ্রুটস দিয়েছিল এবং একটি জামার পিস। তখন বলে লে বেটি বলে আমাকে দিল। তো আমি তো না নিয়ে হাতটা গুটিয়ে আছি, তো বাপির দিকে তাকাচ্ছি, মায়ের দিকে তাকাচ্ছি। তো বাপি বলে কেন নেবে কেন, আপনি এত বড় প্যাকেটে ড্রাই ফ্রুটস এনেছেন, খুব কস্টলি, আপনি দিলেন কেন? তখন একটা কথা আমার মা আর বাপিকে বলল, আপনার মেয়ের মধ্যে আমি মা দুর্গাকে দেখেছি, তো আমার খুব ভালো লেগেছে আপনার মেয়েকে, আপনার মেয়ের মুখে একটা সরল সিধে একটা ছাপ আছে, আমার সেটা খুব আকর্ষণ করেছে। তো ও তো আমার মেয়েরই মতন, তো আমি ওকে এটা দিতে চাই। এবং তারপরে আমরা যে যার অ্যাড্রেস মানে দেওয়া দিয়ে হলো, এবং বলল বেটি তুমি বাড়িতে গিয়ে আমাকে অবশ্যই চিঠি লিখবে এবং আমিও তোমাকে চিঠির রিপ্লাই করব। রাজস্থান ট্যুর হয়ে গেল। তারপরে বাড়িতে ফিরে এসে অনেক দিন পর মনে পড়লো ওনার কথা। তো আমি চিঠি লিখলাম কেমন আছেন, আপনার পিসটা বানিয়েছি, ইংলিশে লিখতে হচ্ছে কেন উনি রাজস্থানী, উনি বাংলা বুঝবেন না, যে আপনার পিসটা আমি দিয়ে একটা সালোয়ার কামিজ বানিয়েছি বলে আমি বললাম, এবং আমি পরবো, পুজোর সময় পরবো, আর আপনার ড্রাই ফ্রুটস আমি একটু একটু করে রোজ খাই, এইসব বলে চিঠি লিখলাম, থ্যাংক ইউ। তো উনি সেই চিঠি পাওয়ার দিন 15-20 পর রিপ্লাই দিলেন, বলে তুমি ভালোভাবে পৌঁছে গেছো, আমি খুব খুশি হয়েছি, তুমি আমার জামার পিস বানিয়েছো, তা তোমাকে একটা রিকোয়েস্ট করবো বেটি। তখন আমি বললাম কি? তখন বললো তুমি আমাকে আঙ্কেল বলো না, তুমি আমাকে ড্যাডি বলতে পারবে? খুব অসুবিধে না হলে তুমি আমাকে ড্যাডি বলে দেবো। তারপর থেকে আমি ড্যাডি বলেই সম্বোধন করতাম, এবং সেইটা লিখেই আমি মানে সেই ড্যাডি অ্যাড্রেস করেই আমি আমাদের চিঠি আদান প্রদান হতো। তা উনি রিকোয়েস্ট করলেন আর একবার যেতে জয়পুরে, এবং সে বছর যেন উনি মানে ওনার বাড়িতে আমরা উঠি, ওনার মিসেস ওনার 3 ছেলের সঙ্গে আমরা যেন দেখা সাক্ষাৎ করি, এবং যে কদিন 2 দিন হোক 3 দিন হোক যে কদিন আমরা থাকবো, আমরা যেন হোটেল বুক না করি, সরাসরি স্টেশনে এসে উনি আমাদের নিতে আসবেন, চলে যাবেন। তো বাপি তখন বলল যে পরের বছর মানে 12 হবে, তারপরে হায়ার সেকেন্ডারি আছে, তারপরে কলেজ, তো দরকার নেই, ঠিক তার পরের বছরই আমরা শীতকালে গেলাম। তখন আমি 12-এ উঠে গেছি। তা যাবার পর হ্যাঁ 12-এ উঠে গেছি। তা যাবার পর তো সত্যি ড্যাডি আমাদের স্টেশনে নিতে এলো,
এলেন, আমাকে নিয়ে গেলেন অনেকটা ইন্টিরিয়ারে, বলতে পারো একটা গ্রামাঞ্চল, সেখানে ওনার বাড়ি। সেখানে ওই সল্টলেকে দেখবে একটু বাংলো প্যাটার্নের বাড়ি হয় না, বা এখন অনেক জায়গাতেই হয়, একতলা দোতলা, সেই রকম বাড়ি কয়েকটা পরপর সার সার করে করা আছে। এবং ওদের জলের ব্যবস্থা নেই, প্রত্যেকটা বাড়ির সামনে টিউবওয়েল টাইপের, তো ওইখান থেকেই ওরা জল তোলে, মানে খুব জলের কষ্ট। তো যাবার পর উনি বললেন যে একতলা দোতলা করে করা আছে এই বাড়িটা, কিন্তু আমার টাকা এখনো কুলোয়নি, কারণ আমার 3টে ছেলেই এখনো লেখাপড়া করে। বড় ছেলেটা ক্লাস 9-এ পড়ে, বড় ছেলেটার নাম আমার মনে আছে মনোজ, 9-এ পড়ে। মেজো ছেলেটার নামও মনে নেই, আর ছোট ছেলেটার নামও মনে নেই, কিন্তু ডাক নাম ছিল ওর পাপ্পু। ওরা পাপ্পু পাপ্পু বলে ওকে ডাকতো। ছোট ছেলেটার বয়স এই 6-7। সে তো আমাকে খুব ভালোবেসে ফেললো, সে আমাকে দিদি দিদি করে আমাকে হাত ধরে ধরে রোজ সকালবেলা ওদের আশেপাশে ঘোরাতে নিয়ে যেত। ওনার স্ত্রী, ওনারা তো নিরামিষ ভোজি, আমি তো আবার মাছ মাংস ছাড়া খেতে পারি না, কিন্তু ওরা নিরামিষ খান। তো ওখানে গিয়ে আমি রাজমা দেখলাম, যেটা এখন আমরা করে খাই, আচ্ছার হয় আমাদের বাড়িতে। তো কিন্তু তখন আমরা রাজমা সম্বন্ধে আমাদের ধারণা ছিল না, ওদের রাজমা হতো। আর ওই নিরামিষ রান্না ওই খেয়ে আমাদের চলতো। তো খুব ভালো ব্যবহার, ওনার স্ত্রীর ভালো ব্যবহার, 3টে ছেলে, তারাও খুব দিদি দিদি করে আমাকে ভালোবাসতে লাগলো। যেন ওনার একতলা দোতলা ওই যেটা বাংলোটা, একতলাটা উনি কিনতে পেরেছেন ওনার রোজগারের টাকায়, কারণ ওনার তো এই ফটোগ্রাফি করে বেড়ানোটাই মানে রোজগার, আর ওই 3টে ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ানো, আর ওখানে খাওয়া দাওয়াও খুব কস্টলি। তা বলে আমি ওপরতলাটা কিনতে পারিনি, তবে টাকা জমাচ্ছি, কারণ আমি চাই না আর একজন এসেও আমার ওপরতলায় থাকুক। কারণ একটা কারণ এটা, আর একটা কারণ আমার 3টে ছেলে, একটা তলায় তো 2টো করে রুম, আমাদের 3টে ছেলের ব্যবস্থা করে দিয়ে যেতে হবে, ওই জন্য আমি আপ্রাণ টাকা জমাচ্ছি। এটা বলে যে উনি কিছু এক্সপেক্ট করছেন তা কিন্তু নয়। তারপরে পরের দিন, যেদিনে আমরা ফিরে আসবো ওখান থেকে আবার একটা জায়গায় যাব, সে বছর আমরা কিন্তু যেই জায়গাগুলো বাকি ছিল ঘুরেছিলাম, এবং লাস্টে আমরা ওই মাউন্ট আবু আর আজমির ঘুরে বাড়ি ফিরে এসেছিলাম। আর যা যা আমরা কিন্তু ঘুরিনি, কারণ আগের বারেই আমরা ডিটেলসভাবে ঘুরে ফেলেছিলাম। তো ওই ড্যাডি যেদিনকে আমরা চলে আসবো ঠিক তার আগের দিন তার স্কুটিতে বসিয়ে আমাকে একটা বড় দোকানে, আমাকে একা, মানে মা বাবা না, আমাকে একা নিয়ে গেল একটি দোকানে, যেখানে জয়পুরের মার্কেট প্লেস, পিঙ্ক সিটি, যেখানে সব মানে পিঙ্ক পিঙ্ক, ওইখানে নিয়ে গিয়ে বললো, একটা দোকানে নিয়ে গিয়ে বললো, বেটি তো যা পছন্দ তুই কেন। তো আমি না, মানে আনএক্সপেক্টেড যে এইরকমভাবে কি কেউ কাউকে দিতে পারে, কত বড় মন ভাবো। তো আমার মনে আছে, আমি তো কিছু কিনতে চাইছি না, ঠায় দাঁড়িয়ে আছি, তখন উনি বললেন কেন, কোনো সংকোচ নেই। তখন আমি একটা, মনে আছে আমি একটা সালোয়ার কামিজ সেট কিনেছিলাম, এখনও রঙটা মনে আছে, বিস্কিট কালার আর ব্রাউনের মধ্যে কম্বিনেশন, আর একটা ওই জয়পুরি দুপাট্টা কিনেছিলাম, ওড়না কিনেছিলাম। তো তখন উনি বলেন বাস এই দুটোই, আরে হ্যাঁ। তখন আসলে কারোর কাছ থেকে এরকম নেওয়া, মানে একজন দিলেই, উপর করে দিলেই যে তার কাছ থেকে নিতে হবে, সেই জিনিস তো আমরা শিক্ষা পাইনি। তো আমি নিলাম। তো আমার মা বাবার জন্য, মানে আমার মায়েরই জন্য মেনলি একটা জয়পুরি প্রিন্টের বেড কাভার উনি দিয়েছিলেন। তো আমরা বাড়ি ফিরলাম, তো বাপি বললো বাবা তুমি যখনই আসো আমার মেয়েকে দাও কেন। দেখো এইটা যে উনি যে আমাদের দিচ্ছেন, ওনার 3 ছেলের এমন শিক্ষা দেখো, ওনারা কিন্তু রাগ করছে না, ওনার স্ত্রীও কিন্তু রাগ করছে না। আমরা কিন্তু ওদের বাড়িতে কাজকর্ম করতাম, বাইরে থেকে জল ভরে, বাথরুমে জল ভরে দিতাম, রান্নার জায়গায় জল ভরে দিতাম আমি আর মা। ওনার স্ত্রী খুব রাগ করতেন, বলে আপনি 2-3 দিনের জন্য এসছো, তোমরা কেন এখানে এসে কাজ করছো। মা আটা মেখে দিত, কারণ ওদের দিস্তে দিস্তে রুটি হয়, জলখাবারের রুটি, দুপুরে যে যার টিফিনে নিয়ে যায় রুটি, আর এই মা সব করে দিত, জানো তো, এগিয়ে এগিয়ে দিত। উনি খুব রাগ করতেন, মানে ওই ভদ্র মহিলা। তো এই করে করে আমাদের মানে ওই 2-3 দিন কী করে কেটে গেল জানি না। যাবার দিন ড্যাডি আমাদের স্টেশনে ছাড়তে এলো, চোখ দিয়ে জল পড়ছে, জানো, আমার সেই জিনিসটা এখনও আমার মনে আছে। তো বাপি ওরা কিছুতেই নেবে না, কিছু টাকা দিতে চায় যে তোমরা কিছু খেও, কিনে খেও। বলে না না, আপনারা তো আমাকে অপমান করছেন, এটা আমাদের অপমান লাগছে। তখন কী করবে, ওই 3 ছেলের হাতে কিছু টাকা দিয়ে আমরা ফিরে এলাম।
তারপরে আমাদের চিঠি আদান প্রদানের মাধ্যমেই চলতে। বাপি অবশ্য বলে এসেছিল তোমরা মানে ওই 3টে ছেলেকে, তোমরা যদি কোনো দিন কলকাতায় গিয়ে কোনো কলেজে পড়তে চাও অবশ্যই আমার বাড়িতে যেও, আমি তোমাদের থাকার ব্যবস্থা করে দেব, কোনো হোস্টেল বা করে দেবো, এবং যতদিন না সেটা না হয় তোমরা আমাদের বাড়িতে থাকতে পারো। এই কথাটা বাপি কিন্তু বলে এসেছিল। স্বাভাবিক কথা, একটা কৃতজ্ঞতা তো আছে। তো যেমন হয় কিছু মানুষ আছে না আমাদের সমাজে বা পরিবারে, এইসব গল্প আমরা খোলা মনে বলছি, কিন্তু অনেকে বলছে না না তুমি এরম করো না, একদিন দেখবে তোমরা ওদের বিশ্বাস করতে আরম্ভ করবে, এবং একদিন হয়তো তোমার মেয়ে একা একাই ওখানে যেতে চাইবে, তখন দেখবে তোমার মেয়েকে ওরা হয়তো বেঁচে দেবে। রাজস্থানীরা অনেক সময় ভালো হয় না। এবার কিন্তু বাপির মাথায় এইগুলো ঢুকিয়ে দিল, কারণ এত ভালো মানুষ তো এই যুগে পাওয়া যায় না। এই যুগ বলবো না, অনেক 85 86 মানে অনেক দিন, তখনও হয়তো কিছু সৎ মানুষ ছিল। তো আমাদের এই চিঠি দেওয়া নেওয়াই হতো, এবং ড্যাডি বারবারই বলতো যে আবার সময় পেলে আসবে, আবার সময় পেলে আসবে। তা আমরা বলতাম তুমিও এসো। তো ড্যাডি কিন্তু কোনো দিনই আসেনি। একটা সময়ের পর দেখলাম প্রায় 2-3 বছর, তখন আমি কলেজে পড়ি, আমি সে কথাও লিখলাম যে আমি আমাদের এখানে কলকাতা শহরের গোখেল মেমোরিয়াল গার্লস কলেজে আমি ভর্তি হয়েছি পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে। তো উনি আবার লিখলেন আমার বেটি যেন বংশের মুখ উজ্জ্বল করে, আমার মুখ যেন উজ্জ্বল করে, ভালো করে পড়ো, পড়াশুনো করো। ব্যাস, জানো তো এইরকম কলেজে ভর্তি হলাম, বললাম, এরকম কিছুদিন চলার পর ড্যাডি না চিঠি দেওয়া বন্ধ করে দিল, এবং আমি যে চিঠি পাঠাতাম সেই চিঠি সেই চিঠি যেত, কিন্তু কোনো রিপ্লাই আসতো না। এবং ড্যাডির যদি কিছু হয়েও থাকে, মানে উনি যদি মারাই গিয়েও থাকেন, তো ওনার 3-3টে ছেলে তো চিঠি লিখবে বলো। তো ওরা তো ইংলিশ মিডিয়ামেই পড়েছে, কিন্তু জানো কোনো উত্তর এলো না আজ পর্যন্ত। এখন তো আমি সেই অ্যাড্রেসও হারিয়ে ফেলেছি, যেই জায়গাটায় ওরা থাকতো সেই জায়গাটা, মানে এখন আমি যদি যাইও আমি খুঁজে পাবো না। তো এই কথাটা, এই গল্পটা কালকে আমার বড় মেয়ের সঙ্গে বসে বসে আমি শেয়ার করছিলাম, যেহেতু কালকে এখনও স্কুল খোলেনি, করছিলাম। তখন ও আমাকে বললো চলো আমরা রাজস্থান একদিন, মানে একবার, মানে এই বছরই বলছি না বা পরের বছরই বলছি না, যাই, গিয়ে আমরা জয়পুরে যদি ওই হোটেল জ্যোতি থেকে থাকে, বা এখন থাকলেও সে যদি অন্য নাম হয়ে থাকে, খুঁজে বার করি যে তোমার ওই ড্যাডি যে ফটোগ্রাফার, উনি তো এখন নিশ্চয়ই নেই, তো ওনার বাড়িটা কোথায় বা উনি কোত্থেকে আসতে, চলো খোঁজ নিই। তোমাকে এত ভালোবাসতো, নিজের মেয়ের মতন বেটি বেটি বলতো। আমরা গিয়ে খোঁজ নিয়ে দেখি কি, এখন তো ছেলেগুলো বিশাল বড় হয়ে গেছে, তাদের ছেলে মেয়ে হয়ে গেছে, তা ওনারা কেমন আছেন গিয়ে দেখলেই হয়। এটা আমার মেয়ে বলল, জানি না কতটা কি করতে পারবো। তো মাঝে মাঝে খুব মনে পড়ে, এই রকম অনেক মানুষ আছে যাদের আমি কোনো দিন ভুলতে পারবো না, যারা আমাকে অফুরন্ত ভালোবাসা দিয়েছে। দেখো, খারাপের মধ্যে ভালোটা তো খুঁজেই আমাদের বাঁচতে হবে, এগিয়ে চলতে হবে। সবসময় মানুষ ঠকিয়েছে, মানুষ মিথ্যে কথা বলেছে, মানুষ চুরি করেছে, মানুষ এই করেছে, এই নিয়ে তো নেগেটিভিটি আমরা ডেকে আনি, তাই না? যারা করেছে তারা নিশ্চয়ই ঈশ্বর আছেন, আমি ঈশ্বরে বিশ্বাস করি, তারা নিশ্চয়ই ফল পাবে এবং পাচ্ছেও আমি জানি। তো এই ড্যাডির কথা তোমাদের কেমন লাগলো জানিও। এবং আরও মানুষ আছে যারা আমাকে ভালোবাসা দিয়েছে, আমার উপকার করেছে, যে জিনিসটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার হবে বা করতে পারবো বা যেতে পারবো, সেটা করে দেখিয়েছে। সেসব কথাও তোমাদের কোনো না কোনো ব্লগে আমি নিশ্চয়ই শেয়ার করব। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো। কমেন্ট করলে তো আমি বুঝবো তোমাদের ভালো লাগছে। লাইক কমেন্ট অবশ্যই করো। কেমন? তোমরা ভালো থেকো। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।